আজকে আমরা পড়তে যাচ্ছিলাম ড্রাগস ইউজড ইন জিআইটি। হ্যাঁ, আমরা জানি জিআইটি হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেটাই হচ্ছে আমাদের জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো ড্রাগস ইউজড ইন জিআইটির মধ্যে আসলে আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে আমরা পেপটিক আলসার ডিজিজের যে ড্রাগস গুলা ইউজ করা হয় সেগুলো পড়ি। পেপটিক আলসার ডিজিজ একটা কমন ডিজিজ, এবং ডিজিজ না হলেও প্রচুর পরিমাণে পেপটিক আলসার ডিজিজের জন্য গ্যাস্ট্রিক হয়েছে বলে আমরা ওষুধপত্র খাই। হ্যাঁ, আমাদের দেশে প্রচুর পরিমাণ ওষুধপত্র রোগী না হলেও তারা খেতে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের সেই পেপটিক আলসার ডিজিজের ড্রাগস গুলো আমরা এখানে পড়বো। সেই সাথে আমরা হচ্ছে ভমিটিং এন্ড ইমেসিসের যে ড্রাগস গুলো অ্যান্টিইমেটিক্স সেগুলো পড়বো। আর এছাড়া আমাদের কিছু ড্রাগস আছে ডায়রিয়া আর হচ্ছে কনস্টিপেশনের জন্য আমাদের ল্যাক্সেটিভ পার্কেটিভস আছে। তো ল্যাক্সেটিভ পার্কেটিভস অ্যান্টিডায়রিয়াল ড্রাগস আর হচ্ছে আমার অ্যান্টিমেটিকটা আমরা নেক্সট দিন পড়বো। আজকে যে বিশাল যেটা আমাদের এই যে মানে কি বলবো, এই আমরা যেটাকে বলি যে আমাদের বাংলা ভাষায় আমরা যেটাকে বলি যে আমাদের গ্যাস্ট্রিকের অসুখ, সেই যে ড্রাগস গুলো আমরা মুড়ি মুরগির মতো পথে ঘাটে ওভার দ্য কাউন্টার যা খাওয়া হয় সেইটাই আমরা আসলে আজকে পড়ার চেষ্টা করব। আমাদের গ্যাস্ট্রিক হয় কেন? গ্যাস্ট্রিক হয় হচ্ছে যে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় সেটার একটা ইমব্যালেন্সের কারণে সাধারণত আমাদের এইটা হয়। এইটা হচ্ছে একটা ইমব্যালেন্স। পেপটিক আলসার হয় হচ্ছে একটা ইমব্যালেন্সের কারণে। হ্যাঁ, বিটুইন দ্য অ্যাগ্রেসিভ ফ্যাক্টর অ্যান্ড দ্য ডিফেন্সিভ ফ্যাক্টর। ঠিক আছে, এটার মধ্যে যখন একটা ইমব্যালেন্স হয়ে যায় তখন হয় হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ আসলে পেপটিক আলসারটা কি জিনিস? পেপটিক আলসার হচ্ছে একটা ডিসরাপশন অফ দ্য মিউকোজাল ইন্ট্রিগ্রিটি অফ দ্য স্টমাক ডিউটেনাম। আমরা আসলে পেপটিক আলসার ডিউটেনাল আলসার আলাদা করে পড়বো যদি আমরা মেডিসিনে পড়বো, সার্জারিতে পড়বো। তো এখানে আমরা ফার্মাকোলজিতে একই সাথে পিইউডি, পেপটিক আলসার ডিজিজ, এইভাবে করে আমরা সাধারণত পড়ে যাবো ড্রাগস গুলা। ঠিক আছে, তো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের যে সিক্রেশন, আমরা আসলে বিভিন্ন ভাবে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রেশন বন্ধ করে আমাদের কি হয়, আমাদের পেপটিক আলসার ডিজিজে আমরা বললাম যে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের ইমব্যালেন্স সিক্রেশন হয়, বেড়ে যায়, অথবা আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয় সেটা এক্সেসিভ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, এবং আমাদের ওই মিউকোজাল যে ইটা আছে সেখানে ইরোশন হয় এবং আলসার হয়, পেপটিক আলসার। ঠিক আছে, তো পেপটিক আলসার ডিজিজ যেটা আমরা সংক্ষেপে বলি পিইউটি। তাহলে আমাদের নিশ্চয়ই গ্যাস্ট্রিক সিক্রেশনের ব্যাপার স্যাপারটা একটু জেনে নেই। এগুলো আমরা পড়ে আসছি, আমরা কখন পড়ছি, আমরা ফিজিওলজিতে পড়ে আসছি। এখানে তিনটা ফেজ আছে, একটা হচ্ছে সেফালিক ফেজ, একটা স্টিমুলেটরি ফেজ, একটা গ্যাস্ট্রিক ফেজ, আর হচ্ছে একটা ইন্টেস্টাইনাল ফেজ। ঠিক আছে, যখন আমরা একটা খাবার দেখি, খাবারের ঘ্রাণ পাই, খাবারের কথা চিন্তা করি, তখনই আমাদের সেফালিক ফেজ শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে যখন আমাদের স্টমাকে ফুডটা যায়, ফুডটা ডাইজেস্ট হওয়ার জন্যই আমাদের গ্যাস্ট্রিক এসিএলটা চলে আসে, গ্যাস্ট্রিক অ্যাসিড চলে আসে, এবং তারপরে যখন আমাদের খাবারটা আলটিমেটলি ডিউডেনামে চলে যায় তখন হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল ফেজ চলে আসে। এই হচ্ছে আমাদের টোটাল phases of the gastric acid secretion and their regulation. তাহলে দেখো এখানে আমাদের এই যে দেখো ভ্যাগাল সেন্টার ইন দ্য মেডুলা, আমরা যখন আমাদের থিঙ্কিং অফ ফুড হচ্ছে তখন আমাদের সেফালিক ফেজ হচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের গ্যাস্ট্রিক ফেজ হচ্ছে লোকাল নিউরনস গুলা আমাদের সিক্রেটরি রিফ্লেক্স দিচ্ছে, ভ্যাগাল রিফ্লেক্স দিচ্ছে, এবং গ্যাস্ট্রিন এবং হিস্টামিনের স্টিমুলেশন হচ্ছে। আর এইদিকে আমাদের ইন্টেস্টাইনাল ফেজে কিছু নার্ভাস মেকানিজম আছে এবং কিছু হরমোনাল মেকানিজম আছে। এই পুরোটা মিলেই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। ঠিক আছে, এই যে আমরা যদি এইভাবে করে দেখি, দেখো এগুলো আমরা দেখে রাখতেছি কারণ আমরা যখন পুরাটা এই ছবিগুলো, আমি জানি না তোমাদের কি মত, আমার মতামতটা হচ্ছে এরকম, এই ছবিগুলো যখন আমরা প্রথমে একটা ক্লাসের শুরুতে দেখি তখন আসলে আমার এই ছবিগুলো আমার মনে হয় না যে একটা স্টুডেন্ট যে ফার্স্ট টাইম দেখতেছে সে অনেক কিছু মনে করতে পারে বা বুঝতে পারে, বাট আই ওয়াজ স্টুডেন্ট অলসো দ্য সেম। কিন্তু যখন আমাদের পুরোটা পড়া হয়ে যায় তখন যখন আমরা এই ছবিগুলো দেখি তখন কিন্তু আমরা এগুলা তখন আমরা বুঝতে পারি যে ছবিটা আসলে কি বলছে। তখন ছবিটা আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে ছবিগুলা অবসর সময়ে বই খুলে ছবিগুলা দেখবা। এখন অনেক ইজি হয়ে গেছে,
এখন আমরা পাওয়ার পয়েন্টের ছবিগুলো দেখাই দিই, ছবিগুলো তোমরা সেভ করে রাখো এবং দেখতে পারো। দেখো এখানে ওই সেম জিনিস এখানে বলছে যে গ্যাস্ট্রিক সিক্রেশন কখন হচ্ছে, যখন তুমি ফুড এর চিন্তা ভাবনা করতেছো, তারপরে তোমার সেকেন্ড ফেজ সেফালিক ফেজের পরে তারপরে তোমার সেকেন্ড ফেজ আসতেছে, এবং তারপরে এট লাস্ট দ্য থার্ড ফেজ আসতেছে। এখানে খুব সুন্দর করে এটা ই করে বুঝানো আছে। আমরা যখন আবার পুরোটা পড়বো তখন আমরা এটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইটাই ওই ওই ছবিটাই আরেকটু ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট আরেকটা বইয়ের থেকে নেওয়া হয়েছে, যে কিভাবে এইভাবে করে সিক্রেট হচ্ছে এবং আলটিমেটলি এই সেল প্রোডাকশন হচ্ছে এবং আমাদের কি হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো নরমালি আমাদের কি হয়, নরমালি হচ্ছে আমাদের এই যে মিউকোজাটা এরকম থাকে, এরকম ফোল্ডেড থাকে। আমরা অ্যানাটমিতে পড়ে আসছি, আমাদের কিছু ডিফেন্স ফোর্স থাকে, সারফেস মিউকাস সিক্রেশন থাকে, বাইকার্বনেট সিক্রেশন থাকবে ইনটু দ্য মিউকাস এন্ড মিউকোজাল ব্লাড ফ্লো, মিউকোজাল ব্লাড ফ্লো, আর হচ্ছে ইপিথেলিয়ালের একটা ইপিথেলিয়াল গুলো ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের যে এই যে আমাদের মিউকোসা, সাবমিউকোসা এবং এই যে আমাদের মিউকাস মেমব্রেনটা নরমালি হচ্ছে সে এরকম ফোল্ডেড এরকম আছে। তারপরে যখন তার কোনো ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পরে এই যে আমাদের পেপটিক আলসারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনজুরি কি কি কারণে হয় এখানে এই ছবিতে বলে দেওয়া আছে, আমরা এটা পড়বো। আমাদের আমরা যদি কোনো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস খাই, আমরা যদি অ্যাসপিরিন খাই, আমরা যদি সিগারেট স্মোকার হই, কেউ যদি অ্যালকোহল অ্যাডিক্ট হয়, হ্যাঁ, তখন কিন্তু ডিউডেনাল গ্যাস্ট্রিক রিফ্লেক্স হয়, ডিউডেনাল গ্যাস্ট্রিক রিফ্লেক্স হয়, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি হয়। হ্যাঁ, তখন কি হবে, আলটিমেটলি এই ধরনের একটা আলসার হয়ে যাবে এবং একটা অর্গানিজম হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি, এই অর্গানিজম দিয়েও এরকম আলসার তৈরি হতে পারে। দেখো একটা নেক্রোটিক ডেব্রিজ আছে, সুন্দর একটা আলসারের ছবি দেখা দিচ্ছে কিন্তু। ওকে, তো এই ছবিটা আমাদের মনে রাখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। কারণ তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে আচ্ছা তোমার এই গ্যাস্ট্রিক আলসার হচ্ছে কেন, গ্যাস্ট্রিক আলসার হচ্ছে কেন। হ্যাঁ, ঠিক আছে, কেন গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, এই হোয়াই পেপটিক আলসার ওয়াকার, এই পেপটিক আলসারটা কেন হচ্ছে, কেন, কারণ হচ্ছে ইমব্যালেন্স প্রাইমারিলি বিটুইন দ্য অ্যাগ্রেসিভ ফ্যাক্টর অ্যান্ড দ্য ডিফেন্সিভ ফ্যাক্টর। কিছু অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আছে, পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাইল, আর এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। আর ডিফেন্সিভ ফ্যাক্টর আমাদের মিউকাস, আমাদের বাইকার্বনেট, আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ, সেগুলা। তাহলে আসো পেপটিক আলসার, ওই যে ওই কথাটাই যে ছবিটা দেখে আসলাম ওইটাই। পেপটিক আলসার is defined as the disruption of the mucosal integrity of the stomach or duodenum, leading to a local defect or excavation due to active inflammation. এই যে এক্সকাভেশনটা কি, এই যে দেখো এই ছবিটা দেখলি, এই যে এটাই হচ্ছে এই যে এক্সকাভেশন, এটাই হচ্ছে এক্সকাভেশন। ঠিক আছে, ঠিক আছে, এগুলা সাধারণত নিশ্চয়ই বাচ্চাদের হয় না, সাধারণত মিডল এজ টু ওল্ডার এজে হয়। ঠিক আছে, এবং এগুলো আসলে পেপটিক আলসার হচ্ছে ফার্স্ট পোর্শন অফ দ্য ডিউডেনাম হচ্ছে কমন সাইট, হ্যাঁ, অর ইন দ্য স্টমাক, আর হচ্ছে মেল ফিমেল রেশিও হচ্ছে 3:1। এই যে আমার সেই ফ্যাক্টর, এই দেখো, হ্যাঁ, এই দেখো ইমব্যালেন্স যখন হয়ে যাবে, এই যে ফ্যাক্টর দ্যাট ইনক্রিজেস দ্য অ্যাসিড সিক্রেশন এন্ড ফ্যাক্টরস দ্যাট প্রোটেক্টস এগেইনস্ট অ্যাসিডিটি। হ্যাঁ, এটা আমরা একটু আগে বলতেছিলাম, আর এখন আবার ভালো করে বলতেছি, বড় করে বলতেছি, যে ফ্যাক্টরস দ্যাট প্রোটেক্টস দ্য এগেইনস্ট অ্যাসিডিটি, সেটা হচ্ছে মিউকাস, বাইকার্বনেট লেয়ার, ব্লাড ফ্লো, সেল রিনিউয়াল, প্রোস্টাগ্ল্যান্ডিন and tight junction between the epithelium. আর যেই ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ দ্য অ্যাসিড সিক্রেশন, অ্যাসিড, পেপসিন, বাইল অ্যাসিড, NSAID, non-steroidal anti-inflammatory drug, একটা অর্গানিজম Helicobacter pylori, H. pylori is the Helicobacter pylori, alcohol, and the pancreatic enzymes. আচ্ছা, the peptic ulcer are the common, and it has been estimated that up to 10% of the population has an ulcer, and annual incidence of symptomatic peptic ulcer is about 0.3%. তাহলে বুঝছো যে এত এত ওষুধ খাওয়া হয়, রোগী কিন্তু তোমার কাছে এসে বলবে, একটা ব্যথার ওষুধ দিলে তাড়াতাড়ি বলবে যে আমার গ্যাস্ট্রিক ওষুধ দিচ্ছেন তো, আমার কি গ্যাস্ট্রিক ওষুধ দিচ্ছেন, আমি গ্যাস্ট্রিক ওষুধ খাই। তারপরে সে বলবে duodenal ulcer are the 4 times as common as the gastric ulcer and occurs mainly in the duodenal cavity.
যাই হোক এইসব গ্যাস্ট্রিক আলসার থেকে আলটিমেটলি যেটা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রিক আলসার থেকে আলটিমেটলি আমাদের আসলে গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি কার্সিনোমা হইতে পারে। হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার অকার্স মোস্টলি ইন দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক এন্ড এগুলো বিনাইন, কিন্তু এগুলো 5% কেসে এগুলো টিউমার হইতে পারে। এবং কিছু কিছু দেশের খাবার দাবার, এনভায়রনমেন্ট, ডায়েট ফ্যাক্টরস এগুলো নিয়ে গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি কমন থাকে, যেমন জাপান, চিলি, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ওদের খাবারের স্টাইলের কারণে। খালি যে আমরা খুব হট এন্ড স্পাইসি ফুড খাই আমাদের খাবার খারাপ, নট নেসেসারিলি। নিজেদের সবকিছু খারাপ বলাটাও একটা খারাপ একটা অভ্যাস হয়ে যায়, বুঝছো? যে আমার দেশের সবকিছু খারাপ, অন্য একটা কান্ট্রির সবকিছু ভালো। ওই দেশের আবহাওয়া ভালো, ওই দেশে ধুলা নাই, ওই দেশের মানুষ ভালো, ওই দেশের রাস্তাঘাট ভালো, ওই দেশের খাবার-দাবার ভালো। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। আচ্ছা। তাহলে দেখো সেই ইটিওলজিতে আবার চলে আসতেছে যে মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা আবার বলছি। একটা হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা অর্গানিজম দিয়ে হয়। আর তারপরে তাছাড়া নরমালি কি হেলিকোব্যাক্টার পাইলোরি একটা প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য জিআই ট্র্যাক্ট টাকে কমায় দেয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম কমায় দেয়। হ্যাঁ, এবং কি বলে না আলটিমেটলি আলসার করে ফেলে সে। এছাড়া মনে করো যে পেশেন্টের যদি অনেক বেশি স্ট্রেস থাকে, হ্যাঁ, তখন পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। এই যে দেখো এক্সকাভেশনটা দেখছো, এই যে এক্সকাভেশনটা, হ্যাঁ? হ্যাঁ, তারপর অনেক বেশি এনএসআইডি খায়। বাংলাদেশের মানুষ আ আসলে সমস্যা হচ্ছে যে আমাদের শিক্ষার অভাব আছে। আমরা এনএসআইডি অনেক পেশেন্টই কোন একটা ব্যথা কোন কিছু হইলে দুমদাম এনএসআইডি খেয়ে ফেলে এবং দেখবা আমার একটা পরিচিত একজন তোমার একটা ইউএন মিশনে যেয়ে একটা আফ্রিকান কান্ট্রিতে একটা ইউএন মিশনে যেয়ে উনার পা ভেঙে গেছে। পা ভেঙে যাওয়ার পর সার্জারি হয়েছে। তারা সার্জারির পরে শুধু প্যারাসিটামল দিছে। নো আদার পেইন কিলার। হুম? তো বুঝতে পারছো? কিন্তু আমাদের দেশে আমরা মুড়ি মুরগির মতো অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক আরো কত কত ড্রাগ। না 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 ব্যথা কমে না, এই সমস্ত ওষুধ আমি খাই না। আমার ওই যে লাল লাল বড়িগুলা দেন। লাল লাল বড়িগুলা বেশিরভাগই হচ্ছে তোমার দেখা যায় যে আইবুপ্রোফেন এই টাইপের ড্রাগস তারা খাইতে পছন্দ করে। তাহলে দেখো যে ক্রনিক ইউজ অফ দ্য এনএসআইডস তোমার গ্যাস্ট্রিক আলসার করে ফেলে। তারপরে অ্যালকোহল, ডায়েট, অনেক সময় হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে। এটা খুব লেস রেয়ারলি। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা। তাহলে এই এক্সেস অ্যাসিড প্রোডাকশন ইন দ্য স্টমাক আল্টিমেটলি একটা ওল্ড হাইপোথিসিস যে আলসারেশন ইজ কজড সিম্পলি বাই দ্য হাইপার অ্যাসিডিটি। ঠিক আছে? কিন্তু অনেক সময় যে তোমার যদি হাইপার অ্যাসিডিটি অ্যাসোসিয়েটেড নাও হইতে পারে। ঠিক আছে? জেনেটিক ফ্যাক্টর, লাইফ টাইম প্রিভিলেন্স, অনেক সময় জেনেটিক ফ্যাক্টর কাজ করে আসলে কিছু কিছু ডিজিজে এরকম। এটা এমন কিছুই না। কিন্তু বলা হয় যে মোস্ট কমন ইন দ্য পেশেন্ট উইথ ব্লাড গ্রুপ ও। ব্লাড গ্রুপ ও, হ্যাঁ, and in those who do not secrete blood group antibodies into the gastric secretion। ঠিক আছে? তো এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি বারবার কথাবার্তা আসতেছে, এইটা হইতেছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি এই অর্গানিজমের চেহারা ছবি। এটা একটা গ্রাম নেগেটিভ রড এবং একটা ফ্লাজেলেটেড একটা অর্গানিজম। হ্যাঁ, এবং এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে? এটি ট্রান্সমিশন রুট হচ্ছে ফিকো ওরাল। ফিকো ওরাল তার মানে খাবার দাবার ডায়েট, আবার সেই কথা যত্রতত্র খানা পিনা করা যাবে না। হ্যাঁ, transmission route হচ্ছে fecal-oral and secrete urease and convert to the urea and the ammonia and produces alkaline environment unable to survival in the stomach। ঠিক আছে? এটা কেন এত সিরিয়াসলি বলা হয় তার কারণ এইটা একটা কার্সিনোজেন, গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য কনসিডার করা হয় একটা ক্লাস 1 কার্সিনোজেন। এই জন্য এটার কথাবার্তা বলা হয়। দেখো এখানে দুইটা ভদ্রলোকের ছবি দেখতেছি আমরা। এরা 2005 সালে এই হেলিকোব্যাক্টার পাইলোরি এর রোল ইন দ্য পেপটিক আলসার ডিজিজ এটা আবিষ্কার করার জন্য এই দুই ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছেন। একজন হচ্ছে ব্যারি জে মার্শাল, আরেকজন হচ্ছে জে রবিন ওয়ারেন। মোস্ট প্রবাবলি দে আর ফ্রম অস্ট্রেলিয়া। দেখবো আমরা একটু পরে তারা কোত্থেকে আসছে। তারপরে আমরা বলছি এনএসআইডস এর কথা, যে এনএসআইডস ড্যামেজ দ্য সাইটোপ্রোটেক্টিভ রোল অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ, কি করে সে? কক্স ইনহিবিটর। আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে দেয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যদি ইনহিবিট করে দেয়, আমরা প্রথমেই দেখো ওই যে সেই রোল ওখানে, এই যে সেই রোল হয়ে গেল। এই যে এখানে আমরা কি বলছি? প্রোস্টাগ্ল্যান্ডিনস, এই দেখো ফ্যাক্টরস দ্যাট প্রোটেক্ট এগেইনস্ট দ্য অ্যাসিডিটি, সেটা কি? প্রোস্টাগ্ল্যান্ডিনস। তাহলে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন যদি আমার সিনথেসিসকে কমায় দেয় এনএসআইডস, তাহলে কি হবে? আমার মিউকোপ্রোটেক্টিভ রোলটা থাকবে না। It is a very important slide. It is a very important slide. Professional exam how NSAID produces the peptic ulcer disease. তুমি যখন বলবা তখনই সাথে সাথে তোমার এক্সামিনার কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে বুঝলাম তো NSAID দিলেই ব্যথার ওষুধ খাইলে তোমার পেপটিক আলসার হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে? সো
This is the most important slide from our professional exam. তাই না? Damage of the cytoprotective role of the prostaglandin PGE2 and PGI2. তুমি যদি খুব ভালো করো তাহলে তোমাকে এটাও জিজ্ঞেস করা হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোথায় কোথায় হচ্ছে আমাদের পেপটিক আলসার? আমাদের ডিউটোনামে হয়, ফার্স্ট পোরশনে, স্টমাকে হয়, অ্যান্ট্রামে, লেজার কার্ভাসার ইজ দ্য কমন। ঠিক আছে? হ্যাঁ, এইসব জায়গায় হইতে পারে, এগুলা পরে ইম্পর্টেন্ট, এখানে অত বেশি হবে না। কি হয় পেপটিক আলসার ডিজিজ হলে একটু সিমটম একটু দেখি। একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে, তারপর পেইন হবে, এপিগ্যাস্ট্রিক পেইন। পেইনটা কি? এপিগ্যাস্ট্রিক পেইন। আমাদের পেপটিক আলসার ডিজিজ আরেকটা কারণে খুব ইম্পর্টেন্ট, আমাদের কার্ডিয়াক পেইনের সাথে অনেক সময় আমরা কোরিলেট করে ফেলি। আমরা অনেক সময় মনে করি যে কার্ডিয়াক পেইন হলেও মনে করে যে পেশেন্ট মনে করে যে না না এটা গ্যাস্ট্রিকের পেইন, গ্যাস্ট্রিক পেইন, একটা ওষুধ খাই ফেললে হয়ে যাবে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই ফেলো। ওয়াটার ব্রাশ, লস আউট অ্যাপেটাইট এবং আলটিমেটলি আলসারটা এত খারাপ অবস্থা হয় যে পেশেন্ট খাইলেই তার ব্যথা বেড়ে যায় এবং তখন সে খায় না। তারপরে হেমাটোমেসিস হতে পারে, হ্যাঁ, হেমাটোমেসিস, ভমিটিং অফ দ্য ব্লাড, হ্যাঁ, এবং আলটিমেটলি এমনও হইতে পারে যে আলসারটা ডিউডেনাল পারফোরেশন করে ফেললো। ঠিক আছে? এবং ডিউডেনাল পারফোরেশনে কিন্তু পেশেন্ট মারা যায়। তারপর আমরা এটা কিভাবে করব? কিভাবে আমরা এটা ডায়াগনোসিস করব? আমরা কি করব? আমরা বেরিয়াম মিল এক্স-রে করব। তারপরে আমরা এটা এটা কি? এটা হচ্ছে আমরা এন্ডোস্কোপি করতেছি পেশেন্টের। এন্ডোস্কোপি করব, বেরিয়াম মিল এক্স-রে করব। এই যে কার্ভেচার গুলা, এগুলো তো সমান থাকবে না, এক্সকাভেশন থাকবে। সেগুলো আমরা বেরিয়াম মিলে দেখতে পারবো। হ্যাঁ? আর হেলিকোব্যাক্টার পাইলোরি, এই যে দেখো স্টেইন করে আমরা আন্ডার মাইক্রোস্কোপ হেলিকোব্যাক্টার পাইলোরি দেখতেছি। ঠিক আছে? তাহলে এই যে রেডিওলজিক্যাল, এই যে আমি যেটা বলছি, সেই ব্যারিয়াম মিল এক্স-রে, হ্যাঁ, ব্যারিয়াম মিল এক্স-রে, হ্যাঁ, তারপরে ল্যাবরেটরি টেস্ট আছে কিছু, ইউরিয়া বেড টেস্ট করি আমরা আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য, হিস্টোপ্যাথোলজি করি। আর কি করি আমরা? আমরা একটা সেরোলজি আছে, ডিটেক্টিং ফর দ্য এলাইজা, সরি, হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য একটা আইজিজি এবং আইজিএ লেভেল করি এলাইজার মাধ্যমে। হ্যাঁ, স্টুল অ্যান্টিজেন টেস্ট করি। আর এন্ডোস্কোপি তো আছে। এন্ডোস্কোপি কিন্তু একটা, এন্ডোস্কোপি কি করে? এন্ডোস্কোপি তো দেখো, সে তো এখান থেকে ঢুকায়, এই দেখো যেটা ঢুকায় এখান দিয়ে। আচ্ছা, তাহলে দেখো এন্ডোস্কোপিতে কি হয়? এন্ডোস্কোপি কিন্তু আমি সরাসরি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এন্ডোস্কোপিতে আমি সরাসরি দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই যে মনিটরে সে সরাসরি এই যে দেখতে পাচ্ছে যে স্টমাকে কিরকম আছে। তারপর কিছু ছবি তুলে সাথে দিয়ে দিবে। তাহলে এই হচ্ছে পেপটিক আলসার ডিজিজ আমরা ডায়াগনোসিস করি। এখন আসো আমরা আমাদের আসল কথাবার্তায় চলে যাই। আমাদের আসল কথাবার্তা হচ্ছে ফার্মাকোলজি, ড্রাগস। What are the anti-ulcer drugs? What are the drugs used in peptic ulcer disease? এই হচ্ছে সেই অ্যান্সার। এই ড্রাগস গুলাকে আমরা আবার একটু ভাগ করছি। একটা হচ্ছে ড্রাগস দ্যাট রিডাকশন অফ ড্রাগস ফর রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশন। অ্যাসিড সিক্রেশনকে কমায় দিবে যারা, বন্ধ করে দিবে যারা, তাদের মধ্যে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে হচ্ছে অমিপ্রাজল, র্যানসোপ্রাজল, ডেক্সালান্সোপ্রাজল, পেন্ট্রোপ্রাজল, রেবিপ্রাজল, ইসোমিপ্রাজল, সবগুলো নামই মনে রাখতে হবে। ডেক্সলান্সোপ্রাজল এখন ইউজ করা হচ্ছে নাওয়াডেজ। হ্যাঁ, আর প্রথমে যখন ওমিপ্রাজল আসলো, ওমিপ্রাজলের পরে তারপর পেন্ট্রোপ্রাজল আসলো, তারপরে র্যানসোপ্রাজল, রেবিপ্রাজল, এখন ইসমোপ্রাজল, রেবিপ্রাজল এখন অনেক বেশি ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে হিস্টামিন 2H2 রিসেপ্টর ব্লকার অথবা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখানে র্যানিটিডিন, ফিমোটিডিন, নিজাটিডিন, রক্সাটিডিন এগুলা আছে। র্যানিটিডিন তো এখন অবসোলিউট ড্রাগস, আর সিমিটিডিনের অ্যাডভার্স ইফেক্টের জন্য সিমিটিডিন ইউজ করা হয় না। অনেক টিচার কিন্তু সিমিটিডিন একদম শুনতে চায় না। অনেক টিচার সিমিটিডিন শুনতে, আমি নিজেও শুনতে চাই না। কিন্তু আমি তো এমন ভাবে বলি যে সিমিটিডিন তোমাকে যদি এখন একটা 500 টাকার নোট দিই, তুমি একটা সিমিটিডিন কিনে আনতে পারবা? সিমিটিডিন তো অবসোলিউট ড্রাগস। তো শুনতে না চাইলে বলবা না সিমিটিডিন শুনতে না চাইলে। কারণ আমাদের যুক্তি কি যে সিমিটিডিন তো পাওয়া যাচ্ছে না বাজারে। সিমিটিডিন জানার দরকার আছে, সিমিটিডিন কেন পাওয়া যাচ্ছে না সেটাও জানার দরকার আছে। অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগস আছে, পারেনজিপিন আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, দিস ইজ মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল, ঠিক আছে? ড্রাগস যেগুলা হচ্ছে আমাদের অলরেডি যে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে, সেগুলাকে যেগুলো আমরা নিউট্রালাইজ করে দেই, সেগুলো হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড ইজ দ্য ওল্ডেস্ট ড্রাগ। অ্যান্টাসিড ইজ দ্য ওল্ডেস্ট ড্রাগ। সেই অ্যান্টাসিডের মধ্যে আবার নন সিস্টেমিক আছে। সোডিয়াম বাইকার্বনেটটা হচ্ছে আমাদের সিস্টেমিক অ্যান্টাসিড। Nowadays it's not used, and non-systemic antacid হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে মেগালড্রেট, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, এগুলো বিভিন্ন কম্বিনেশনে পেশেন্টকে দেওয়া হয়। এগুলা আমরা ট্যাবলেট হিসেবেও পাওয়া যায় এবং এগুলা একটা সাসপেনশন, ওরাল সাসপেনশন দেখবা এরকম একটা বড় একটা বোতলের মধ্যে কিনতে পাওয়া যায়।
ঠিক আছে? আর মিসেলানাস কিছু ড্রাগস আছে, সিমেথিকন বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি। সোডিয়াম অ্যালজিনেট আছে। সিমেথিকনটা অনেক সময় অ্যান্টাসিডের সাথে একসাথে করে ব্যবহার করা হয়। আর এই যে মিসোপ্রোস্টল, এই মিসোপ্রোস্টলটা হচ্ছে মিসোপ্রোস্টলটা অনেক সময় এনএসআইডের সাথে একসাথে দেওয়া হয়। ঠিক আছে? ক্লোফেনাক প্লাস বা এরকম ট্যাবলেটের সাথে দেওয়া হয়। আমাদের দেশে একটু কম দেওয়া হয়। বাইরের কান্ট্রিতে এই মিসোপ্রোস্টলের সাথে NSAIDs এবং মিসোপ্রোস্টল একসাথে এরকম কম্বিনেশন প্রচুর কিনতে পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আর কি আছে? কিছু আলসার প্রোটেক্টিভ ড্রাগস আছে। তার মধ্যে যে সুপ্রালফেট আছে, হ্যাঁ? তারপর হচ্ছে কলাইডাল বিসমাথ আছে। আর হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা একটা বলছি, এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ রড। হেলিকোব্যাক্টার পাইলোরির ইরাডিকেশনের জন্য আমাদের কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে। অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল। ঠিক আছে? তাহলে এখন একটা একটা করে আমরা এই ড্রাগস গুলা পড়বো। ঠিক আছে? এটা একটা খুব সুন্দর একটা ছবি। এই ছবিটাতে কোথায় কোনটা, এই যে দেখো প্রোটন পাম্প ইনহিবিটরস যেগুলা, সেটা কোথায় কাজ করতেছে, অ্যান্টাসিডস গুলা কোথায় কাজ করতেছে, প্রত্যেকটার এই যে প্যারাইটাল সেল যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, এটা হচ্ছে প্যারাইটাল সেল। প্রত্যেকটার মেকানিজম অনুযায়ী প্রত্যেকটার পিকচার দেওয়া আছে। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরিকে কারা কারা কিল করতেছে? এই যে সুক্রালফেট হচ্ছে সাইটোপ্রোটেকশন টু দ্য মিউকাস। ঠিক আছে? হ্যাঁ, এই যে মিউকাস লেয়ার, হ্যাঁ, গ্যাস্ট্রিক লুমেনের পিএইচ হচ্ছে 2 আর মিউকাস লেয়ারের পিএইচ হচ্ছে 7। হুম, ইটস আ ভেরি নাইস পিকচার। আসলে অ্যান্টাসিড যেহেতু সবচেয়ে ওল্ড, অ্যান্টাসিডই আমরা শুরু করি। এটা হচ্ছে একটা উইক বেস। এটা হচ্ছে আমাদের অলরেডি সিক্রেটেড যে অ্যাসিড, সেগুলোকে আমরা নিউট্রালাইজ করি। হ্যাঁ, এটা হচ্ছে অলসো ইট ইনহিবিটস দ্য ফর্মেশন অফ দ্য পেপসিন। হ্যাঁ, as pepsinogen convert to pepsin at acidic pH. So এটা হচ্ছে একটা মানে একটা আমাদের অ্যাসিড গুলাকে নিউট্রালাইজ করে দেয় এবং ইনহিবিট দ্য ফর্মেশন অফ দ্য পেপসিন। ঠিক আছে? এই যে আমরা কোনগুলা ইউজ করি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি যেটা মিল্ক অফ ম্যাগনেসিয়াম নামে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট ইউজ করি। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমরা সাধারণত একটা এমটি স্টমাকে আমরা এটা আহ খাওয়া ভালো। তাছাড়া ইউজুয়ালি আমরা বলি কি পেশেন্টকে, এটা হচ্ছে মানে খাওয়ার ২ ঘন্টা পরে খাওয়ার জন্য। ঠিক আছে? তো এই যে দেখো, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একসাথে দেওয়া হবে। যে প্রেজেন্ট অ্যান্টাসিড যে বলছে একসাথে থাকে। একসাথে যখন থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে কনস্টিপেশন করে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা করে কি? ডায়রিয়া করে। তাহলে এই দুইটা যখন একসাথে দিব তখন কনস্টিপেশন এবং ডায়রিয়া কোনোটাই হবে না। বুঝা গেছে? জি ম্যাম। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। এবং এই জিনিসটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ইন দ্য প্রফেশনাল এক্সাম, যে অ্যান্টাসিডের কম্পোজিশন কি থাকে, অ্যান্টাসিডের একটা ট্যাবলেটের মধ্যে কি থাকে, এবং ম্যাগনেসিয়াম সালফেট। শোনো, এই জিনিসটা একদম ভুলে যাবো না, ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু কনস্টিপেশনেও ব্যবহার করা হয়। আমি কনস্টিপেশন যেদিন পড়াবো সেদিন দেখবো ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে কনস্টিপেশনেও ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডায়রিয়া করে আর এটা হচ্ছে কনস্টিপেশন করে। দুটা যখন একসাথে দিব তখন কি হবে? দুটা একসাথে দিলে আলটিমেটলি তারপরে দেখো তাহলে কি বললাম আমরা, যে যে অ্যান্টাসিডের ভিতরে আসলে কি থাকে এবং অ্যান্টাসিড কিভাবে কাজ করে, এটাই আমরা এই পর্যন্ত পড়লাম। ঠিক আছে? আচ্ছা, এই দেখো সোডিয়াম বাইকার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে কি করে ফেলে, কেমিক্যাল রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন অফ দ্য অ্যাসিড। অ্যাসিড কি আর থাকতেছে? দেখো তো, পানি হয়ে যাচ্ছে অ্যাসিড, তাই না? দেখছো? ওকে, অ্যাসিড আর অ্যাসিড থাকতেছে না। ঠিক আছে? অ্যান্টাসিড হচ্ছে আসলে কি, যে যে কথাটা বললাম যে ওল্ডেস্ট রেমেডি। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট আমরা ইউজ করি না কারণ সিস্টেমিক অ্যালকালোসিস হতে পারে, এই জন্য আমরা ইউজ করি না। হ্যাঁ, এছাড়া আমাদের কার্বন ডাই অক্সাইড লেভেল বেড়ে যায়, ওই তো অ্যালকালোসিস হয়। ঠিক আছে? রিবাউন্ড অ্যাসিডিটি হতে পারে, সোডিয়ামের ওভারলোড হতে পারে। ঠিক আছে? এই জন্য সোডিয়াম বাইকার্বনেট, এই যে সোডিয়াম বাইকার্বনেট, দেখছো? দেখছো? সোডিয়াম ওভারলোড হতে পারে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যেতে পারে, এই জন্য আমরা এখন আসলে এটা সিস্টেমিক অ্যান্টাসিড ব্যবহার করি না। ঠিক আছে? ড্রাগ ইন্টারাকশন হয়, আমরা সারা জীবন পড়ে টরে আসছি, এগুলাতে কিছু ড্রাগ ইন্টারাকশন হয়। ঠিক আছে? কিছু মানে ড্রাগস দিতে পারি না আমরা, হ্যাঁ, টেট্রাসাইক্লিন দিতে পারি না, চিলেটস হয়ে যায়। এগুলা তো তোমরা তো ফরেন্সিক উপরে আসছো মনে হয়, তাই না? ঠিক আছে? তো এই জন্য আমরা অ্যান্টাসিড সবসময় দিতে পারি না।
অ্যাসিডিক ড্রাগের অ্যাবজর্পশন কমায় দেয়। এগুলো তো আমিও পড়াইছি তোমাদের অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, ঠিক আছে? সিমিথিকনের কথা বলছিলাম। সিমিথিকন অনেক সময় অ্যান্টাসিডের সাথে, এখন নতুন নতুন অ্যান্টাসিড আসছে, নতুন নতুন প্রিপারেশন আসছে, ওগুলির মধ্যে না সিমিথিকন যোগ করা থাকে বাচ্চাদের। আবার বলি, ইনফ্যান্টাইল কলিক খুব ভয়ঙ্কর একটা জিনিস, ইনফ্যান্টাইল কলিক। হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব ভাই বোনের বাচ্চা, নিজেদের ভাই বোনের বাচ্চা কাচ্চা বা এরকম কোনো কাজিন টাজিন হলে দেখবা ইনফ্যান্টাইল কলিক, বুঝছো? ইনফ্যান্টাইল কলিক হচ্ছে ভীষণ খারাপ একটা জিনিস। বাচ্চা দেখবা কিংবা পাশের পাশের বাচ্চা দেখবা সারা রাত প্যা 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 করে কাঁদতেছে, একদম মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, কান্নাকাটির আওয়াজে করতে পারতেছে না, প্রপ পরীক্ষার সামনে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে কান্নাকাটি, বাচ্চার কান্নাকাটির আওয়াজে, বুঝছো? আর সেই মা তো থামাইতেই পারতেছে না। হ্যাঁ, তো সেইখানে কিন্তু আমরা আসলে সিমিথিকন ইউজ করি বাচ্চাদের, ইনফ্যান্টাইল কলিকে আমরা সিমিথিকন ইউজ করি বাচ্চাদের, ঠিক আছে? হ্যাঁ, ফ্ল্যাটুলেন্স এবং হিকাপ কমায়। ফ্ল্যাটুলেন্স কমাবে, বাচ্চার পেট অনেক সময় অনেক উইন্ড থাকে, উইন্ডটাকে ভেঙে বের করে দেয়, হয় ঢেকের সাথে বের করে দেয় অথবা তোমার ফ্ল্যাটাস হিসেবে বের করে দেয়। তো সিমিথিকন, সিমিথিকন কিন্তু আসলেই ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি তুমি বড়দের অ্যান্টাসিডের সাথে যোগ করে নাও দাও, সিমিথিকন এখন থাকে অ্যান্টাসিড প্লাস, ওই অ্যান্টাসিড প্লাস এর মধ্যে তোমার এই যে ওগুলার সাথে আবার এই যে থাকে তোমার এই যে মেগালট্রেট ট্রেগালট্রেট এইগুলা এই যে যোগ করা থাকে, সিমিথিকন যোগ করা থাকে, বুঝছো? তো সিমিথিকন যোগ করা থাকে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সিমিথিকন সিঙ্গলি ইউজ করা হয় আসলে ইনফ্যান্টাইল কলিকে বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম অ্যালজিনেটটাও কিছু একটা হাইড্রোফিলিক একটা কলয়েড, এটাও সামটাইমস ইউজ করা হয় অ্যান্টাসিডের সাথে। যে দেখো ইউজড উইথ অ্যান্টাসিড, ওকে? আচ্ছা, একটা কোয়েশ্চেন, থেরাপিউটিক একটা কোয়েশ্চেন। Is it rational to combine aluminum hydroxide and magnesium hydroxide in antacid preparation? How to avoid formation of insoluble complex chelation of drugs by antacid that are not absorbed? ঠিক আছে, অ্যান্টাসিডটা কি অ্যাবজর্ব হয়? Anyone voluntarily want to give answer? অ্যান্টাসিড যে কাজ করে, অ্যান্টাসিডটা কি অ্যাবজর্ব হয়, ব্লাডে যায়? রাচি, ফারহাদ, লামিয়া, অ্যান্টাসিড কি ব্লাডে যায়? আচ্ছা, এটা কোয়েশ্চেন থাকলো, বলবো না কিছু। অ্যান্টাসিড কিভাবে কাজ করে? অ্যাসিড নিউট্রালাইজার। আমি খাচ্ছি, স্টমাকে যে অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে, ব্লাডে যায় না তো। এই কোয়েশ্চেনটার আনসার কি? যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একসাথে যোগ করি, এটা কম্বাইন করি অ্যান্টাসিড প্রিপারেশনে, তো কি এটা রেশনাল? ম্যাম নিউট্রালাইজ হয়ে যাবে, ওই যে ডায়রিয়া কনস্টিপেশন দুইটা নিউট্রালাইজ হয়ে যাবে। রিলেটিভলি ফাস্ট এন্ড সাস্টেইন নিউট্রালাইজিং ক্যাপাসিটি। আর ইন্টারেকশন কিভাবে অ্যাভয়েড করব? ইন্টারেকশন অ্যাভয়েড করব হচ্ছে খাবার 2 ঘন্টা আগে দিব বা 3 ঘন্টা। গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম কত? 3 ঘন্টা না? গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম কত? 3 ঘন্টা না? আওয়ার্স, জি ম্যাম। হ্যাঁ, আমার তো তাই মনে পড়ে 3 ঘন্টা, আমি তো ভুলে টুলে গেছি সব। তাহলে দেখছো, এই দেখো, তাহলে কি করে দুইটা ড্রাগ যদি একসাথে, it provides a relatively fast and sustained neutralizing capacity. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা র্যাপিডলি অ্যাক্টিং, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড স্লোলি অ্যাক্টিং। প্লাস আবার আমাদের সেই কনস্টিটিউশন এন্ড ডায়রিয়ার গল্পটা তো আগে বলেই ফেলছি। ওকে, it is the answer and it is the important question and answer for the professional exam. Not only professional, all the exam. এই যে দেখো, যে ইনো, তারপরে যেরকম বোতল শোতল যা দেওয়া হয়, ইনোর মধ্যে থাকে হচ্ছে পাউডার, সেই পাউডার আমরা পানির মধ্যে মিশায় খাই। চিওবেল কিছু ট্যাবলেট আছে, কিছু সাসপেনশন আছে, হ্যাঁ, সবই হচ্ছে বিভিন্ন কাইন্ডস অফ অ্যান্টাসিড। ওকে, these are all about the antacid. Now come to the H2 antagonist, that is the H2 blocker. H2 blocker, এই দেখো সিমিটিডিন প্রথমেই বলে রাখছি, সিমিটিডিন, কিন্তু অনেকেই সিমিটিডিন শুনতে চায় না, আমি নিজেও শুনতে চাই না। কারণ হচ্ছে কি, আমি সিমিটিডিন বলছিলাম এক্সামে, তখন টিচাররা খুব অপছন্দ করছিল, তারপর থেকে আমিও অপছন্দ করে ফেলছি আর কি। যাই হোক, সিমিটিডিন, অ্যানিটিডিন, ফ্যামোটিডিন, রোক্সাটিডিন, নিজাটিডিন, এগুলাই হচ্ছে আমাদের H2 অ্যান্টাগনিস্ট। এগুলো হচ্ছে রিভার্সিবলি competitively inhibitors of the H2 receptor and highly selective H2 receptor. No action on H1 or H3 receptor. আমার হিস্টামিন রিসেপ্টর হচ্ছে থ্রি টাইপ, একটা হচ্ছে H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর and H3 রিসেপ্টর। H2 রিসেপ্টর থাকবে হচ্ছে
আমার স্টমাকে, এবং এইগুলা কাজ করবে হচ্ছে H2 ব্লকার, H2 অ্যান্টাগনিস্ট, অনলি স্টমাকে কাজ করবে এবং হাইলি সিলেক্টিভ, নো অ্যাকশন, এই ড্রাগস গুলা নো অ্যাকশন অন H1 অর H3 রিসেপ্টর। এন্ড এগুলা কিভাবে কাজ করবে, কি বলছিলাম, তিনটা ফেজ, all three phases of the gastric acid secretion কে সে কি করবে, ব্লক করে দিবে। and very effective in inhibiting nocturnal acid secretion। অনেকে রাতে ঘুমানে, নকটার্নাল মানে কি, রাতে ঘুমানোর পরে অনেক অ্যাসিড সিক্রেশন হয়, সকালে উঠে তারপর দেখা যায় বমি হয়, সকালে উঠে দেখবে টক টক পানি বের হয় মুখ দিয়ে, অনেক এরকম পেশেন্ট পাবা, বা বাসায় আশেপাশে যদি খেয়াল করো এরকম বলবে, ঠিক আছে। যাই হোক, এই তো, হ্যাঁ, এই হচ্ছে আমাদের H2 অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। গ্যাস্ট্রিক মোটিলিটির উপর এটার কোনো ইফেক্ট নাই, হ্যাঁ। ভলিউম অফ দ্য পেপসিন ইজ অলসো reduced, and volume is reduced by 60 to 70%. So anti ulcerogenic effect হচ্ছে তোমার 60 to 70%। মানে তোমার যদি পেপসিনটা কমায় দেয়, পেপসিনের ভলিউম কমায় দেয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন না হয়, ইনহিবিট করে, তাহলে কি হবে, আলটিমেটলি আলসার হবে না, ওই যে H2 রিসেপ্টর, এই যে, ঠিক আছে। এটা আমরা ওরালি দেই, হ্যাঁ। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে আপ টু 80%। অ্যাবজর্পশন ইজ নট ইন্টারফেয়ার্ড by presence of food, can cross the placental barrier and reaches in the milk, হ্যাঁ। CNS penetration is poor, হ্যাঁ। and 2/3 of the drugs are excreted unchanged in the bile and the preparation। এটা ইনজেক্টেবল পাওয়া যায়, কিন্তু আমরা এটা সাধারণত রেগুলার আমরা যেটা খাই সেটা হচ্ছে ওরালি খাই, এই তো, ঠিক আছে। তো এই ড্রাগস গুলার এত ভালো ড্রাগস, ঠিক আছে, এই ড্রাগস গুলোর তো কিছু অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই আছে, যে বলতেছি যে সিমিটিডিন দেই না, বারবার করে বলতেছি। সিমিটিডিনের অ্যাডভার্স ইফেক্টটা কেন দেই না, আগে পড়ে ফেলি সিমিটিডিনের অ্যাডভার্স ইফেক্টটা কি। সিমিটিডিনের কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, সিমিটিডিনের কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, ইনক্রিজ প্রোল্যাক্টিন সিক্রেশন and inhibits the degradation of the estradiol by the liver, and cytochrome P450 inhibition করে। এবং এগুলো যদি করে, আলটিমেটলি সিমেটিডিন কি হবে, সিমেটিডিন যদি তুমি একটা পেশেন্টকে, একটা মেল পেশেন্টকে দাও, তাহলে সে কি হবে, তার এই যে এই ইনক্রিজ দ্য প্রোল্যাক্টিন সিক্রেশন এন্ড ইনহিবিট দ্য ডিগ্রেডেশন অফ দ্য ইস্ট্রাডিওল বাই দ্য লিভার, এবং আলটিমেটলি তার যেটা হবে গাইনোকোমেশিয়া, ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ইন কেস অফ মেল, ঠিক আছে। আর নর্মাল যেগুলা, সেগুলা বলি। নর্মালের মধ্যে হচ্ছে যদি বেশি বেশি H2 অ্যান্টাগনিস্ট খায়, ডায়রিয়া হতে পারে, হেডেক হতে পারে, ড্রাউজিনেস, ফ্যাটিক, হ্যাঁ, রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি, প্যানসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলা সবই হতে পারে, ঠিক আছে। ট্যাবলেট গুলো যে পাওয়া যায় না, ট্যাবলেট গুলো পাওয়া যায় হচ্ছে 150 মিলিগ্রাম, ট্যাবলেট গুলো পাওয়া যায় হচ্ছে 150 মিলিগ্রাম। আমরা সাধারণত 150 মিলিগ্রাম দেই। বাংলাদেশে তো আসলে কেউ ওয়ান্স ডেইলি ডোজ খায় না, বাংলাদেশে আসলে বিডি ডোজই খায়, 2 বেলায় খায়। তাহলে আমরা কই দিব এই H2 অ্যান্টাগনিস্ট গুলা, আমরা দিব হইতেছে ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, স্ট্রেস আলসার, হ্যাঁ, GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, যেটা সেখানে দিব, জলিঞ্জারি লিসন সিনড্রোমে দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের H2 রিসেপ্টরের, বলতেই পারে কিন্তু তোমাকে যে H2 অ্যান্টাগনিস্ট গুলা এইগুলা কোথায় ইউজ করা হয়, হ্যাঁ। হিলিং অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, 1 নাম্বার তো বলবা পেপটিক আলসার ডিজিজ, তারপরে ওই কথাবার্তাগুলো যদি রিটেনে আসে লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের H2 ব্লকার, আমাদের একটা ড্রাগস, সেটা আমাদের সেটার সম্পর্কে এই। এখন আসো প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প এখন নাওয়াডেজ যে সবচেয়ে বেশি ড্রাগ ইউজ করা হয় এবং মোস্ট ইফেক্টিভ ড্রাগ ইন দা অ্যান্টি আলসার থেরাপি ইজ দা প্রোটন পাম্প ইনহিবিটর। এবং প্রোটন পাম্প ইনহিবিটর যে প্রোটোটাইপ ড্রাগ সেটা হচ্ছে অমিপ্রাজল নামে কিনতে পাওয়া, সরি অমিপ্রাজল নামে, সরি ট্রেড নেম কিনতে পাওয়া যায় বলতেছি, এখানে কিনতে পাওয়া যাবে হচ্ছে ট্রেড নেমে অমিপ্রাজল, হ্যাঁ। Most effective drug in anti-ulcer therapy, product requiring activation in acid environment, blocks enzyme responsible for secreting hydrochloric acid, binds irreversibly to hydrogen potassium ATPase. Proton pump, যে হাইড্রোজেন পটাশিয়াম যে পাম্প আছে, প্রোটন পাম্প, সেই প্রোটন পাম্পের যে এনজাইমটা আছে, সেই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমটাকে ব্লক করে দেয়, ইরিভার্সিবলি ব্লক করে দেয়। কে ব্লক করে দেয়? প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই। প্রোটন পাম্প ইনহিবিটর আমরা বলি পিপিআই। এইটার নাম ধাম আমরা কিছু মুখস্থ করে ফেলবো। অমিপ্রাজল মাস্ট টু রিমেম্বার, ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, রেবিপ্রাজল, ইসোমিপ্রাজল সবই আমরা মনে রাখবো, কারণ এগুলা এখন অনেক বেশি ইউজ করা হয়, মনে না রেখে কোনো উপায় নেই।
ঠিক আছে? এগুলা কোত্থেকে ডেরিভেটিভস? এই ওমিপ্রাজলটা হচ্ছে আসলে বেনজিমিডাজল ডেরিভেটিভস। ঠিক আছে? একটা প্রোডাক্ট, হ্যাঁ? একটা প্রোডাক্ট। এটা কোভ্যালেন্ট বাইন্ডিং উইথ দ্য সালফারডিল সিস্টিনস অফ দ্য হাইড্রোজেন potassium ATPase and irreversibly inactivation of the pump molecule. ঠিক আছে? irreversibly সে এই এনজাইমটাকে উপর বাইন্ড করে এটাকে ইনহিবিট করে দেয়। ঠিক আছে? এই যে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা এই যে প্রোটন পাম্প ইনহিবিটর কিভাবে করে বাইন্ড করতেছে এবং বাইন্ড করে আলটিমেটলি হাইড্রোজেন আয়ন সিক্রেশন হতে দিতেছে না এবং অ্যাসিড ফর্মেশন হচ্ছে না। একদম ছোট্টখাট্ট এক কথায় প্রকাশ। আরেকবার দেখি আমরা binds to the hydrogen potassium ATPase enzyme system, that is the proton pump. Hydrogen potassium যে এনজাইম সিস্টেম ATPase যে হাইড্রোজেন পটাশিয়াম ATPase এনজাইম সিস্টেম সেটাই হচ্ছে প্রোটন পাম্প। অনেক সময় পরীক্ষায় যখন জিজ্ঞেস করা হয় প্রোটন পাম্পটা কি, তখন আর আমাদের মাথায় আসে না। এই যে প্রোটন পাম্প ইনহিবিটরস গুলো আছে, পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্পটা কি জিনিস, প্রোটন পাম্পটা কই থাকে, তখন আমরা বলতে পারি না। এই যে হাইড্রোজেন পটাশিয়াম ATPase enzyme system, এটি proton pump of the parietal cell, binds to the hydrogen potassium ATPase enzyme system, that is the proton pump of the parietal cell, and suppresses the secretion of the hydrogen ions into the gastric lumen and inhibit the gastric acid secretion. Okay? এই হচ্ছে বেসিক কথা। Binds to the hydrogen potassium ATPase enzyme system, that is the proton pump of the parietal cell, and suppresses the secretion of the hydrogen ion into the gastric lumen and inhibiting the gastric acid secretion. The membrane-bound proton pump is the final step of the secretion of the gastric acid, and these are the more effective than H2 antagonists in suppressing the gastric acid production and healing of the peptic ulcer. This is a very important slide. You can see the picture of this slide, but this elaboration is must to know for the written and both in the viva. ঠিক আছে? তাহলে এই প্রোটন পাম্প ইনহিবিটরস গুলাকে আমরা বলতেছি পিপিআই। ঠিক আছে? এগুলো একটা অ্যাসিড রেজিস্ট্যান্ট একটা এন্টারিক কোড দেওয়া থাকে, এগুলো ক্যাপসুল থাকে, একটা অ্যাসিড রেজিস্ট্যান্ট বেশিরভাগই ক্যাপসুল থাকে, এখন প্যান্টোপ্রাজোল বদলে এগুলো ট্যাবলেট আসছে। হ্যাঁ, তো এগুলো কি করে, এগুলো অ্যাসিড রেজিস্ট্যান্ট এন্টারিক কোটিং থাকে, প্রোটেক্ট ফ্রম দ্য প্রিম্যাচিউর ডিগ্রেডেশন বাই দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড। আগে থেকে তো কিছু গ্যাস্ট্রিক অ্যাসিড তো আছেই, তোমার আগে থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড আছে না, গ্যাস্ট্রিক অ্যাসিড তো আর গ্যাস্ট্রিক অ্যাসিড শূন্য তো আর স্টমাক না, তো সেই গ্যাস্ট্রিক অ্যাসিডে যদি এগুলো আবার ব্রেক হয়ে যায়, এই জন্য একটা এন্টারিক কোটিং দেওয়া হয়, and the coating is removed in the duodenum and the product is absorbed and transported to the parietal cell and converted into the active form, which form is a stable covalent bond with hydrogen potassium ATPase, and it takes 18 hours for the enzyme to be resynthesized irreversibly. বললাম না, irreversible একটা কথা বলছি, irreversible। ঠিক আছে? irreversible, irreversibly সে এটাকে ইনহিবিট করে। তাহলে সেই এনজাইম আবার যখন নতুন করে সিনথেসাইজ হবে 18 ঘন্টা পরে, তখন আবার সেটা ঝামেলা হওয়া শুরু করবে। ঠিক আছে? তাহলে বোথ বেসাল এন্ড স্টিমুলেটেড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে মনে করো অলমোস্ট 90% স্ট্যান্ডার্ড ডোজ এটা পিপিআই গুলা ইনহিবিট করে। ঠিক আছে? তাহলে আমরা বললাম যে এটা সুপিরিয়র, আমাদের H2 ব্লকার থেকে এটা সুপিরিয়র ইন সাপ্রেশন অফ দ্য অ্যাসিড প্রোডাকশন এন্ড হিলিং। হ্যাঁ, স্ট্রেস আলসার ম্যানেজমেন্টে আমরা দেই, প্রোফাইলেক্সিসে আমরা দেই, আমাদের অনেক সময় জোলিঞ্জার-ইলিসন সিনড্রোমে আমরা দেই। ঠিক আছে? প্যাথোলজিক্যাল যে হাইপার সিক্রেটরি কন্ডিশন, দ্যাট ইজ অলসো কল্ড দ্য জোলিঞ্জার-ইলিসন সিনড্রোম। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেখানে আমরা পিপিআই ইউজ করব। ঠিক আছে? তারপরে আমি যখন এনএসআইড দিতেছি, পেশেন্টের যদি আগে থেকে আলসার থাকে, হ্যাঁ, তখন কিন্তু পেশেন্টের রিস্ক অফ ব্লিডিং থাকে, তখনও আমরা পিপিআই দিই। হ্যাঁ, আর সেই হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনের জন্য আমরা কি বলছিলাম যে অ্যান্টিবায়োটিক দিব, সাথে পিপিআইও দিব। এত ভালো ড্রাগস, কিছু তো অ্যাডভার্স ইফেক্ট ছাড়া তো আর আনসিন যাবে না। বেশি ভালো ভালো না, একটা কথা আছে, তুমি এখন বেশি পিপিআই যদি খেয়ে ফেলো তাহলে তোমার ডায়রিয়া হবে। অনেক পেশেন্ট আছে, অনেক মাতব্বর, ডায়রিয়া হলেও পিপিআই খায়, বুঝছো? এরকম পেশেন্ট আমি দেখছি। ঠিক আছে? যদি তোমার বেশি দিন ডায়রিয়া থাকে বা এরকম কিছু হয়, তাহলে কিন্তু তাকে ডিসকন্টিনিউ করতে বলতে হবে পিপিআইটাকে। ঠিক আছে? পিপিআই অনেক ক্ষেত্রেই অনেক অ্যাডভার্স ইফেক্টস আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রলং ইউজে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে মেইলের ক্ষেত্রে ইডি, ইরেকটাইল ডিসফাংশন, এবং অনেক পেশেন্ট এটা বুঝতে চায় না, তারা প্রচুর পরিমাণে বছরের পর বছর পিপিআই খায়,
কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, হাইপারগ্যাস্ট্রিনিমিয়া হয়, হ্যাঁ, রিবাউন্ড, হাইপার সিক্রেশন হতে পারে পেশেন্টের ক্ষেত্রে, অনেক সময় কার্সিনয়েড, টিউমার পর্যন্ত হয়। কিন্তু তারপরেও প্রচুর 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 পিপিই খেয়ে যাচ্ছে পেশেন্ট, খুব ভালোবেসে খায় এবং বলে আমি রেগুলার এই ওষুধটা খাই, আমি রেগুলার কয়েকটা ব্র্যান্ড নেমে বলবে আমি রেগুলার এটা খাই ওইটা খাই। হাফ লাইফ বলছি প্রোটন পাম্প ইনহিবিটরস গুলার 1.5 আওয়ার্স অনলি, হ্যাঁ, কিন্তু এইগুলা ড্রাগস গুলো সাধারণত আমরা একবার দিই দিনে। কেন? ওই যে সে 18 ঘন্টা বললাম না, 18 ঘন্টায় আবার সে তোমার এনজাইম তোমার এটিপিএস ওই এনজাইম রিজেনারেট হবে, ততক্ষণ পর্যন্ত তো সে কাজ করবে। ওয়ান্স ডেইলি অথবা বিডি ডোজে, বাংলাদেশে বিডি ডোজে দেওয়া হয়, বাংলাদেশে বিডি ডোজে দেওয়া হয়। ওটা কোথায় দেখাইলাম, দাঁড়াও আরেকবার দেখি আমরা। এই যে there it is converted to the active form which forms the stable covalent bond with hydrogen potassium ATPase, and it takes about 18 hours for the enzyme to be resynthesized. তাহলে যদি তাই হয়, তাহলে যদি আমার এখানে দেওয়ার পরে আমাদের এটা হিট এন্ড রান ড্রাগস, ইরিভার্সিবল ইনহিবিটরস অফ দ্য সোডিয়াম বলতেছি কেন, হাইড্রোজেন পটাশিয়াম ATPase। ওকে, পিপিআই এর সাথে কিছু ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে, হ্যাঁ, decrease the effectiveness of clopidogrel due to inhibition of the CYP2C19, এবং অনেক সময় তাহলে clopidogrel দিলেও কিন্তু আমরা অনেক সময় পিপিআই তো দিতেই, অনেক বেশি ড্রাগস খাওয়ার কারণেও কিন্তু অনেক সময় আমরা এইসব পিপিআই দেই। Omeprazole inhibits the metabolism of the warfarin, phenytoin, diazepam, and cyclosporine. Prolonged therapy may result in low vitamin B12, and prolonged elevation of the gastric pH can cause incomplete absorption of the calcium carbonate. আমরা এই লাস্ট লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখি। Prolonged elevation of the gastric pH can cause incomplete absorption of calcium carbonate, এবং সেটা কি করে, এই যে, and possibly increase the risk of the fracture of the hip, wrist, and the spine. এখন দেখবা যে অনেক এই ধরনের ফ্র্যাকচারালা পেশেন্ট পাওয়া যাবে, এল্ডারলি পেশেন্ট, অনেক ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট পাওয়া যাবে, অনেক মানে ডায়রিয়া পেশেন্ট পাওয়া যায়। এই ধরনের পেশেন্ট যে পাওয়া যায় না তা কিন্তু না, এই সমস্ত অ্যাডভার্স ইফেক্ট ওয়ালা পেশেন্ট কিন্তু প্রচুর পাওয়া যায়, এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এরকম কিন্তু প্রচুর পাওয়া যায়। কিন্তু আমরা পেশেন্টদেরকে অনেক সময় ঠিকমতো কাউন্সেলিং করে বুঝাইতে পারি না যে আপনারা তো পিপিআই খাওয়ার দরকার নেই, আপনারা তো প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা বুঝতে পারছি তো, তাই না? আমরা তো দুইটা কারণে আসলে পড়তেছি, তাই না? একটা হচ্ছে যে আমাদের পাস করতে হবে, পাস না করলে তো কোনো উপায় নেই, পাস না করলে তো কেউ, আমরা ডাক্তারও হতে পারবো না, আমাদের কথা কেউ শুনবেও না। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পাস করার জন্য, আর সেকেন্ড অফ অল কি, জ্ঞান অর্জনের জন্য। আমি যদি তোমাকে বলি যে 1 নাম্বার কারণ জ্ঞান অর্জনের জন্য, কিন্তু ওইটা তুমি মানবা না, তোমার এখন আগে হচ্ছে পাস করার দরকার, ডাক্তার হওয়ার দরকার, তাই না? তো তাহলে তাই ধরে নিলাম, কিন্তু এই যে এইগুলা এই ইনফরমেশন গুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যে ড্রাগসটা খুব কমনলি ইউজ, এটা তো এরকম একটা ড্রাগস না যে তুমি আমি ব্যবহার করব না, আমরা ব্যবহার না করলেও আমাদের মানে একটা মানে কি বলবো, একটা কম শিক্ষিত আমাদের একটা স্টাফ এমপ্লয়ি, সেও বছরের পর বছর খেয়ে চলে আসবে। আচ্ছা, আর কিছু টুকটাক ড্রাগস আছে, আসলে পড়ি। আচ্ছা, আমরা বলছিলাম যে এজেন্ট দ্যাট এনহান্সেস দ্য মিউকোজাল ডিফেন্স, মিউকোজাল ডিফেন্স যে বাড়ায়, তার মধ্যে আমরা একটা বলছিলাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, সেখানে বলছিলাম যে মিসোপ্রোস্টল, এবং মিসোপ্রোস্টলের কথা আমি বলছিলাম তোমাদেরকে যে মিসোপ্রোস্টলটা অনেক এনএসআইডস এর সাথে একসাথে ফিক্সড ডোজে থাকে, এবং বাইরের কান্ট্রিতে এই ওষুধগুলো বেশি পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, ডাইক্লোফেনাক প্লাস, অমুক প্লাস, তমুক প্লাস, এভাবে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তো এই prostaglandin are produced in the gastric mucosa and appears to serve a protective role by inhibiting the acid secretion and promoting the mucus and bicarbonate secretion. In addition, prostaglandin inhibits gastrin production and increase the mucosal blood flow and probably have an ill-defined cytoprotective action. মানে cytoprotective actionটা অত prominent না, একটা ill-defined একটা cytoprotective action। তাহলে এই মিসোপ্রোস্টলটা আমরা সাধারণত এরকম ট্যাবলেটের সাথে কিনতে পাওয়া যায়, আবার অনেক সময় এক্সট্রা খুব একটা বেশি ইউজ করা হয় না, কারণ হচ্ছে যে আমার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন অ্যাবডোমিনাল পেইন, তারপর ডায়রিয়া, এইসব সাইড ইফেক্ট এর জন্য আমরা আসলে ওইভাবে করে মিসোপ্রোস্টলটা ইউজ করি না। তাহলে মিসোপ্রোস্টলটা কিভাবে কাজ করে? acts upon the gastric parietal cells, inhibiting the secretion of the gastric acid via G protein coupled receptor mediated inhibition of the adenylate cyclase, which leads to the decreased intercellular cyclic AMP level and decrease the pump activity of the apical surface of the parietal cell.
এই হচ্ছে আমাদের মিসোপ্রোস্টল, ঠিক আছে। আরেকটা আলসারের প্রোটেক্টিভ আরেকটা ড্রাগস, যেমন মনে করো সুক্রালফেট। সুক্রালফেট কিভাবে কাজ করে? একটা সময় সুক্রালফেট অনেক বেশি ইউজ করা হইতো, নাওয়াডেজ সুক্রালফেট কম ইউজ করা হয়। সুক্রালফেট কিভাবে কাজ করে? সুক্রালফেট কাজ করে হচ্ছে লোকালি অ্যাক্টিং সাবস্টেন্স ইন অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যে pH যদি লেস দ্যান 4 থাকে তাহলে ইট রিঅ্যাক্টস উইথ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন দ্য স্টমাক টু ফর্ম এ ক্রস লিঙ্কিং viscous paste like materials and capable to acting as an acid buffer, একটা লেয়ারের মতো একটা অ্যাসিড বাফার একটা তৈরি করে রাখে for 6 to 8 hours after a single dose, and also attaches the proteins on the surface of the ulcer such as albumin, fibrinogen, একটা insoluble একটা কমপ্লেক্স তৈরি করে ফেলে, হ্যাঁ। এবং এই কমপ্লেক্সটা সার্ভ এজ প্রোটেক্টিভ ব্যারিয়ার্স for the ulcer surface and preventing further damage acid pepsin and the bile, and this is the sucralfate, একটা ব্যারিয়ারের মতো তৈরি করে ফেলে, ঠিক আছে। একটা পেস্ট লাইক ফোম লাইক একটা ব্যারিয়ারের মতো তৈরি করে ফেলে। সুক্রালফেট যে বলতেছি যে ইউজ টু এখন কম হয়, একেবারে ইউজ করে না, কারণ সুক্রালফেট হচ্ছে কনস্টিপেশন করে, হ্যাঁ। অনেক সময় স্ট্রেস আলসার গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্টে আমরা সুক্রালফেট দেই। অ্যান্টিকলিনার্জিক ড্রাগস এর কথা আমরা বলছিলাম। অ্যান্টিকলিনার্জিক ড্রাগস হচ্ছে রেয়ারলি ইউজ, নাও ইট ইজ রেয়ারলি ইউজ। তার মধ্যে হচ্ছে পাইরেনজেপিন আছে, হ্যাঁ, মাস্কেনিক ব্লকার, মাস্কেনিক 1 ব্লকার, পাইরেনজেপিন, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অন দ্য প্যারাইটাল সেল, যেগুলা হচ্ছে M3 টাইপ, হ্যাঁ। It suppresses the neural stimulation of the acid production via action of the M1 receptor of the intramural ganglia. এটার এফিকেসি অনেক পুয়ার। যাই হোক, এটা ইউজ করা হয় না, অনেক রিস্ক অফ ব্লাড ডিসঅর্ডার থাকে, হ্যাঁ, সাইড ইফেক্ট গুলো অনেক বেশি, এটা তেমন পাইরেনজেপিন ইউজ করা হয় না। এই যে সুক্রালফেট আগে ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না, কারণ হচ্ছে যে এই যে কনস্টিপেশনের জন্য। আর তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সুক্রালফেট ইউজ করে, আর মিসোপ্রোস্টল ডায়রিয়া এই জন্য ইউজ করা হয় না, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার সেই হেলিকোব্যাক্টার পাইলোরিটি এখনো পড়ি নাই। আমরা তো অনেক ধরনের ড্রাগস, মোটামুটি সবগুলা ড্রাগস আমরা গন থ্রু করলাম। এখন আসলে যে আমরা একটু পড়ি যে আমাদের যে সেই একটা অর্গানিজম হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা রড শেপ, একটা গ্রাম নেগেটিভ, একটা ফ্লাজেলেটেড একটা অর্গানিজম, ঠিক আছে। মাইক্রো অর্গানিজম, অর্গানিজম না, খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম। সে কি করে? তাহলে এই হচ্ছে আমাদের চেহারা ছবি। এটার আমরা জানি যে আমাদের সেই দুই বিজ্ঞানী, সেই দুই ভদ্রলোক 2005 সালে এই এই হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে কাজ করছে, হ্যাঁ। অস্ট্রেলিয়ান ফিজিশিয়ানস ওন দ্য নোবেল প্রাইজ ইন মেডিসিন, মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছিল। এবং সেটা হচ্ছে যে কিসের উপর কাজ করছিল? সেই রবিন ওয়ারেন আর হচ্ছে ব্যারি মার্শাল, হ্যাঁ। ওয়ার্কস অন আলসার, যে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যে আলসার হয় সেটা প্রুফ করার পরে তারা নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। এটা তো আমরা আগের বার দেখছি, ঠিক আছে। রোল অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইন দা মানে ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। যাই হোক, ওনাদের চেহারা ছবি ভুলে গেলে কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এই যে উনার চেহারা ছবি, আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, উনার চেহারা ছবি আমরা ভুলে যাব না। সে একটা হচ্ছে একটা কার্ভিলিনিয়ার গ্রাম নেগেটিভ রড উইথ ফ্লাজেলা, and the most common cause of the peptic ulcer disease and transmission route is orophycal, secretes urease and converted urea to ammonia and produces alkaline environment enabling survival in stomach, ঠিক আছে। তাহলে এইটার যে রেজিমেন, এটার যে হেলিকোব্যাক্টার পাইলোরি যে ইরাডিকেশন রেজিমেন, হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন একটা রেজিমেন আছে। এটা হচ্ছে মাস্ট টু নো একটা কোয়েশ্চেনের আনসার। 3টা ড্রাগস দেখো, আমরা প্রথমে যে দিছিলাম না, দেখো এই যে এই ড্রাগস গুলা দিয়ে করা হয়। একটা ট্রিপল ড্রাগস থেরাপি আছে, এই হচ্ছে আমাদের ট্রিপল ড্রাগস পেক্সড, এমন অল দ্য ট্রিপল ড্রাগস থেরাপি। এইটা আমরা একদম মনে রাখবো। আমরা ওমিপ্রাজল দিব, হ্যাঁ, ওমিপ্রাজল দিব, তারপর ক্লারিথ্রোমাইসিন দিব, অ্যামক্সিসিলিন অথবা মেট্রোনিজল, ঠিক আছে। ক্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম বিডি, অ্যামক্সিসিলিন 1 গ্রাম অথবা মেট্রোনিজল 500 মিলিগ্রাম বিডি, and omeprazole BD dose দিব 20 মিলিগ্রাম for 14 days and followed by the omeprazole for 4 to 6 weeks. 7 দিন 10 দিনের রেজিমেন is not effective. এটা একটু ভালো করে আমরা একটু দেখি। It is a very very important slide. It is the very very, তাহলে এই ওমিপ্রাজল, ক্যারিথ্রোমাইসিন, অ্যামক্সিসিলিন কোনটা কতটুকু দিতে হয় এবং কয় বেলা দিতে হয়? সবগুলাই বিডি ডোজে দিতে হয়।
হ্যাঁ, বিডি মানে কি 2 বেলা, সকালে আর রাতে খাবে। আর কি করবে, সে হচ্ছে 14 দিনের রেজিমেন্ট, আর সে হচ্ছে আরো 1 মাস ওমিপ্রাজল কন্টিনিউ করবে বিডিপিএস। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট পেপটিক আলসার ডিজিজ। আমরা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বলছি, সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, আর হচ্ছে ইন্টেস্টাইনাল ইনহিবিটরি ফেজ। তারপর আমরা পড়ছি হচ্ছে যে আমাদের ফেজেস অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন এন্ড দেয়ার রেগুলেশন, কিভাবে রেগুলেট হয়। তারপরে আমরা পড়েছি যে আমাদের এই কেন আমাদের পেপটিক আলসার ডিজিজ হচ্ছে। আমাদের পেপটিক আলসার ডিজিজ যে বিভিন্ন কারণে হচ্ছে, আমাদের নর্মাল যে মিউকোজাল ডিফেন্স সেটা যখন ভেঙে পড়তেছে, সারফেস অফ দ্য মিউকাস সিক্রেশন গুলা এই যে এত সুন্দর ফোল্ডের মতো এরকম হয়ে আছে, সেগুলা যখন থাকতেছে না বিভিন্ন ফ্যাক্টরের কারণে, সেই ফ্যাক্টর গুলা হচ্ছে যে এই একটা অর্গানিজম হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। আমরা যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস খাই, অ্যাসপিরিন খাই, কোনো অ্যালকোহলিক পেশেন্ট, তারপর হচ্ছে পেশেন্ট সিগারেট স্মোকার, গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি, ডিউডোনাল যে জিআরডি যেটা হচ্ছে তোমার ডিউডোনাল গ্যাস্ট্রিক রিফ্লাক্স, এইসব কারণে। এছাড়া ইম্পেয়ার্ড কিছু ডিফেন্সের কিছু কারণ আছে, ইস্কেমিয়া, শক, ডিলেড গ্যাস্ট্রিক এমপ্টিং, হ্যাঁ, এইসব হচ্ছে হোস্ট ফ্যাক্টর। এইসব কারণে আলটিমেটলি একটা এসকাভেশন হয়ে আমাদের এই যে এরকম করে নেক্রোসিস হয়ে এরকম করে আমাদের আলসার ফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আলসার ফর্ম হয়ে যাচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র ইউজ করি। তো এইটা আসলে আমাদের ইমব্যালেন্স বিটুইন দ্য অ্যাগ্রেসিভ ফ্যাক্টর অ্যান্ড দ্য ডিফেন্সিভ ফ্যাক্টর। হ্যাঁ, the peptic ulcer is defined as the disruption of the mucosal integrity of the stomach leading to a local defect or excavation due to active inflammation. সাধারণত স্মোকার, মেল এদেরকে বেশি এফেক্টেড হয়। আমরা এটা বারবার করে বলতেছি, ফ্যাক্টরস দ্যাট প্রোটেক্টস এগেইনস্ট দ্য অ্যাসিডিটি, একটা হচ্ছে মিউকাস, একটা হচ্ছে বাইকার্বোনেট লেয়ার, একটা ব্লাড ফ্লো, সেল রিনিউয়াল, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড দ্য রাইট জাংশন বিটুইন দ্য এপিথেলিয়াম। এগুলো হচ্ছে ফ্যাক্টরস দ্যাট প্রোটেক্টস দ্য এগেইনস্ট অ্যাসিডিটি। এইগুলা যখন মানে ইমব্যালেন্স হয় এবং অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, পেপসিন, বাইল অ্যাসিড, এবং পেশেন্ট যদি এনএসআইডি খায়, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থাকে, অ্যালকোহল খায়, প্যানক্রিয়াটিক এনজাইম কোনো কারণে ইনক্রিজ করে, তখনই হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজ হবে পেশেন্টের। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইটিওলজি, এবং বিভিন্ন ফুড, বিভিন্ন স্ট্রেস আলসার, ইমোশন, ট্রমা, সার্জারি বিভিন্ন কারণে হইতে পারে। ঠিক আছে, আর বিভিন্ন কারণে হইতে পারে। আর কি, ব্লাড গ্রুপ ও আলসার আর অলসো মোস্ট কমন জেনেটিক ফ্যাক্টর বলছি, আরটা বলছি ব্লাড গ্রুপ ও। ঠিক আছে, তারপরে হেলিকোব্যাক্টার পাইলোরির কথা বলছি। এই হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরির চেহারা ছবি। আমরা আমাদের রবিন জে ওয়ারেন এবং ব্যারি জে মার্শালের চেহারা ছবি ভুলে গেলেও আমরা ভুলে যাব না আমাদের গ্রাম নেগেটিভ এই ফ্লাজেলেটেড রড। ঠিক আছে, তারপরে এনএসআইডির কথা আমরা বারবার বলতেছি। এনএসআইডি কি করে, ড্যামেজেস টু দা সাইটোপ্রোটেক্টিভ রোল অফ দা প্রোস্টাগ্ল্যান্ডিন। সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইম, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে কি করে, আলটিমেটলি এই পাথওয়েটাকে বন্ধ করে দেয়, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটাকে, সিনথেসিসটাকে অফ করে দেয়। ঠিক আছে, তারপরে আমরা পেপটিক আলসার কোথায় হয়, ডিউডেনামে হয়, স্টমাকে হয়, এগুলা মোটামুটি একটু জানছি। এগুলো পরে আসলে আমরা আরো ভালো করে জানবো। আমাদের কি কি হয়, এপিগ্যাস্ট্রিক পেইন পিন পয়েন্ট দিয়ে দেখাবে পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন, ওয়াটার ব্রাশ হবে, হেমাটোমেসিস হতে পারে, লস অফ অ্যাপেটাইট হতে পারে, মেলেনা হতে পারে। কিভাবে ডায়াগনোসিস করব, আমরা ডায়াগনোসিস করব হচ্ছে বেরিয়াম মিল দিয়ে, আমরা বেরিয়াম মিল এক্সরে করব, আমরা পেশেন্টের রেডিওলজিক্যাল রিপোর্ট দেখব, আমরা পেশেন্টের এন্ডোস্কোপি করব, এবং হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য আমরা কিছু স্পেশাল টেস্ট করি। হ্যাঁ, নন ইনভেসিভ ইউরিয়া ব্রেথ টেস্ট করি, পেশেন্টের এলাইজা, এবং এলাইজা দিয়ে আমরা পেশেন্টের আইজিজি এন্ড আইজিএ লেভেল দেখি, হেলিকোব্যাক্টার পাইলোরির সেরোলজিক টেস্ট, স্টুলের অ্যান্টিজেনও দেখি, আর এন্ডোস্কোপি তো আমরা অবশ্যই করব। আমরা যে ড্রাগস গুলা অ্যান্টি আলসার হিসেবে পেপটিক আলসার ডিজিজে ব্যবহার করি, সেগুলো হচ্ছে ড্রাগস ফর রিডাকশন অফ দ্য অ্যাসিড সিক্রেশন, দ্যাট ইজ দ্য প্রোটন পাম্প ইনহিবিটর, that is the omeprazole, lansoprazole, dexlansoprazole, rabeprazole, esomeprazole, pantoprazole. Our H2 receptor blocker, that is the ranitidine, famotidine, cimetidine, and anticholinergic drug, that is the pyringine, and prostaglandin analogs, that is the misoprostol, and drugs to neutralize the gastric acid, that is the antacid. Antacid again in 2 types. One is the non-systemic antacid, that is the ammonium hydroxide, magnesium hydroxide. These, and systemic antacid is the sodium bicarbonate. Some miscellaneous agent also I mentioned, that is the simethicone. Ulcer protective agents are the sucralfate,
আর নিউয়ার একটা সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট আছে র্যাবামিপাইড, এটা মনে না রাখলেও চলবে। আর অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো আমরা ইউজ করি হেলিকোব্যাক্টার পাইলোরি রেজিমেনের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, ক্লাইট্রোমাইসিন and the metronidazole. And this is the physiological and pharmacological regression of the gastric acid secretion. The oldest remedy is the antacid. অ্যান্টাসিড আমরা বিভিন্ন রকম ফর্মে পাই। অ্যান্টাসিড আমাদেরকে ট্যাবলেট চুষে চুষে খায়, অ্যান্টাসিড আমাদেরকে সাসপেনশন থাকে, ইনো একটা সল্টের বিজ্ঞাপন আমরা দেখি গুঁড়া গুঁড়া থাকে, ওইটা পানির মধ্যে গুলায় খেয়ে ফেলি। এগুলো হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজ করে। These are the weak base and neutralize the acid and also inhibit the formation of the pepsin. ঠিক আছে, সেগুলো কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এন্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। আমরা অ্যালুমিনিয়াম গুলা হচ্ছে আমাদের কনস্টিপেশন করে, as they relax the gastric smooth muscle and delay the gastric emptying. আর আমাদের যে আমাদের যে ম্যাগনেসিয়াম গুলা তারা ডায়রিয়া করে। বোথ যখন একসাথে দিব তখন এটা কোনোটাই করবে না এবং আমাদের জন্য ভালো হবে। এই যে আমাদের আমরা যখন দেই আমাদের যে কেমিক্যাল রিয়াকশনটা হয় সেটাই। তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট আসলে এখনকার দিনে ইউজ করতেছি না আমরা, ঠিক আছে? কারণ হচ্ছে এটা সিস্টেমিক অ্যালকালোসিস করে, আমার কার্বন ডাই অক্সাইড লোড বাড়ায় দেয়, হ্যাঁ, এবং সোডিয়ামের লোডও বাড়ায় দেয়। এটা আমরা বিভিন্ন ড্রাগসের সাথে ড্রাগ ইন্টারাকশন করে আমরা জানি, হ্যাঁ, বিভিন্ন ড্রাগের সাথে টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলন্স, ইট্রাকোনাজল, ডিগক্সিন এগুলোর সাথে আমরা সাধারণত দেই না, ঠিক আছে? সিমিথিকন আমি বলছি ইনফ্যান্টাইল কলিকে দেওয়া হয়, সোডিয়াম অ্যালজিনেট সামটাইমস ইউজড উইথ দ্য অ্যান্টাসিডস। এই কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম, যে দুইটা যে একসাথে ইউজ করি কিভাবে ইউজ করি, আর চিলেট করার জন্য কখন দিব না, উইথ ফুড দিব না, এই আর কি। হ্যাঁ, এই যে অ্যান্টাসিডের চেয়ার ছবি। তারপর আসো আমাদের H2 ব্লকার যেগুলো আছে, H2 ব্লকার কি আছে? র্যাডিটিন, সিমিটিডিন, ফ্যামোটিডিন, ডক্সাটিডিন, নিজাটিডিন, এইগুলা রিভার্সিবলি কম্পিটিটিভলি inhibits the H2 receptor and highly selective, no action on the H1 or H3 receptor. All phases of the gastric secretion is stopped এবং nocturnal acid secretion ও স্টপ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এগুলো আমরা ওরালি দেই, সামটাইমস আমরা ইনজেক্টেবল দেই। হ্যাঁ, সিমেটিডিন আমরা কেন দিই না, এটা ইজ আ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, প্রোল্যাকটিন সিক্রেশন করে এন্ড গাইনোকোমেশিয়া ইন দ্য মেল। তাহলে কোথায় কোথায় দিচ্ছি? ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক আলসারে পেপটিক আলসার, এনএসআইড ইনডিউসড আলসার, জিআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জলিঞ্জার এলিসন সিনড্রোম, ঠিক আছে? এটা কি অ্যাডভার্স ইফেক্ট করে? হ্যাঁ, এগুলা কিছু প্যানসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলি পরে বলবো, আগে আমরা ডায়রিয়া, হেডেক, কনস্টিপেশন এইসব বলবো। হ্যাঁ, প্রোটন পাম্প ইনহিবিটর নামগুলো আমরা পড়ে ফেলছি আগে, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল এন্ড রাবিপ্রাজল। আর এই ওমিপ্রাজল যে প্রোটোটাইপ ড্রাগস, হ্যাঁ, এটা কি করে? এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম। আচ্ছা, তাহলে সেই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কি করে? এইটা হচ্ছে ব্লকস দ্য এনজাইমস রেসপন্সিবল ফর সিক্রেটিং হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট ইজ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, ইরিভার্সিবলি এটাকে ব্লক করে দেয়, ঠিক আছে? এই যে it binds to the sodium, sorry and again sorry, আমি বারবার হাইড্রোজেন পটাশিয়ামটাকে সোডিয়াম চলে আসতেছে, সরি, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস সিস্টেম, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস সিস্টেমটাকে সে কিভাবে কাজ করে সেটার উপরে, bind to the hydrogen potassium ATPase enzyme system, that is the proton pump of the parietal cell, and suppresses the secretion of the hydrogen ion into the gastric lumen and inhibiting the gastric acid secretion, ঠিক আছে? এই কথাটা মাস্ট টু নো। তাহলে এটা আবার রিসিনথেসাইজড হইতে এই এনজাইমটা 18 আওয়ার্স লাগে। এটা সুপিরিয়র ওভার দ্য H2 রিসেপ্টর ব্লকার। এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, ইট ইজ দ্য মোস্ট দ্য ইম্পর্টেন্ট। এটা কি করে? কিছু অ্যাডভার্স ইফেক্টের কথা আমরা বলছি যে বিভিন্ন ধরনের অ্যাডভার্স ইফেক্ট করে। হ্যাঁ, সে কিছু কার্সিনয়েড টিউমার তৈরি করতে পারে, হাইপারগ্যাস্ট্রিনিমিয়া করে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি করতে পারে, ইরেকটাইল ডিসফাংশন করতে পারে, ঠিক আছে? এবং কি করে সে হচ্ছে আমাদের যখন গ্যাস্ট্রিক পিএইচটা অনেক বেশি টাইম এলিভেশনে থাকে তখন ইনকমপ্লিট অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম কার্বনেট হয়, এবং সেটা হইলে কি হবে? পেশেন্টের রিস্ক অফ ফ্র্যাকচার অফ দ্য হিপ, রিস্ট, স্পাইন বেড়ে যাবে, ঠিক আছে? 1 year or greater, ওই যে খাইতেছে মরির মতো, হচ্ছে না? তারপরে আমরা একটু জানছি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ মিসোপ্রেস্টল, এটা আমরা একসাথে ড্রাগসের সাথে দেই। তারপর আমরা সুক্রালফেট একটু পড়ছি। তারপরে আমরা চলে আসছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হেলিকোব্যাক্টার ইরাডিকেশন রেজিমেন। আমরা এই রবিন টবিনের চেহারা ছবি ভুলে গেলে কোনো সমস্যা নাই। একটা কার্ভিলিনিয়ার গ্রাম নেগেটিভ রড উইথ ফ্লাজেলা, হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি ওরোফিক্যাল রুট, আবার বলতেছি ওরোফিক্যাল রুট। এবং আমরা ট্রিপল ড্রাগ থেরাপি দিব, ওমিপ্রাজল অথবা ল্যান্সোপ্রাজল সাথে ক্লারিথ্রোমাইসিন
আর অ্যামক্সিসিলিন অথবা মেট্রোনিডাজল। ওকে, ঠিক আছে? তাহলে কনক্লুশন কি? আমরা কি করব না? আমরা এনএসআইড খাবো না, আমরা স্মোকিং করব না, হ্যাঁ, আমরা এই যে সমস্ত স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি ফুড, বার্গার টার্গার এগুলি কম খাবো, আমরা অ্যালকোহল ড্রিঙ্ক করব না, এবং সেই সাথে আমরা কি করব? আমরা স্ট্রেস কমাবো, আমাদের কন্টামিনেশন কমাবো। কন্টামিনেশন কমাবো ওই যে ওরোফিক্যাল রুট। এই হচ্ছে অল ফর টুডে। এই আমাদের পেপটিক আলসার ডিজিজ। নেক্সট দিন আমরা অ্যান্টিমেটিক আর সেই সাথে অ্যান্টিফিকেশনের সাথে ল্যাক্সেটিভ পার্গেটিভস পড়ে ফেলবো, ঠিক আছে? ড্রাগস ইউজড ইন দা কনস্টিপেশন। ওকে, অল ফর টুডে। থ্যাংক ইউ, স্টে সেফ, বেস্ট উইশেস।